আগের ভিডিওতে আমরা এলপিপির একটাই মাত্র প্রবলেম আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রথম প্রশ্নটা। তো আজকে আমি এই ভিডিওতে আমি শুরু করছি 3 নম্বর অঙ্ক দিয়ে। ঠিক আছে, সংক্ষিপ্ত 3 নম্বর অঙ্ক দিয়ে আমি শুরু করছি। 3 নম্বরের অঙ্কটা দেখো, বলা আছে এ বি দুই জায়গায় দুটি কারখানা আছে। কারখানা দুটি থেকে সিডিই তিনটি ডিপোতে একটি দ্রব্য যোগান দেওয়া হয়। সপ্তাহে সিডিই তিনটি ডিপোতে যথাক্রমে 5-4 একক দ্রব্যের প্রয়োজন। এ ও বি কারখানাতে উৎপাদন হয় যথাক্রমে 8 এবং 6 একক দ্রব্য। কারখানাগুলি থেকে বিভিন্ন ডিপোতে 1 একক দ্রব্য পাঠাবার খরচের তালিকা নিচে দেওয়া হলো। এবিসি এ এবং বি থেকে সিডিইতে পাঠাতে কত টাকা খরচ হয় সেটা দেওয়া আছে। কিভাবে কারখানা দুটি থেকে দ্রব্যটি তিনটি ডিপোতে পাঠালে ডিপোগুলির চাহিদা মিটবে এবং পাঠাবার খরচ ন্যূনতম হবে, এই সমস্যাকে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার আকারে প্রকাশ করো। এখানে কিন্তু সমস্যাটাকে প্রকাশ করতে বলা হয়েছে, সমাধানের কথা বলা হয়নি। ঠিক আছে, কিন্তু সরাসরি সমাধানের কথা বলা না হলেও এখানে বলাই আছে যে কিভাবে কারখানা দুটি থেকে দ্রব্য তিনটি ডিপোতে পাঠালে ডিপোগুলির চাহিদা মিটবে, অর্থাৎ আমাকে মানটা নির্ণয় করতেই হবে। তো কিভাবে এই সমস্যাটাকে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যায় আমি ফেলবো, ঠিক আছে। তো তার জন্য আমি একটা ছবি আঁকছি। দেখো, দুটো কারখানা আছে আমার কাছে, এ এবং বি। আচ্ছা, এ কারখানাতে কতটা জিনিস আছে, কত একক জিনিস আছে? 8 একক। ঠিক আছে, আর বি কারখানাতে কত একক জিনিস উৎপাদন হয়েছে? 6 একক। পাঠাতে হবে কতগুলোতে? 3টে কারখানাতে, সি ডি এবং ই কারখানাতে, সি ডি এবং ই কারখানাতে। এ থেকেও সিতে যাবে, এ থেকে ডিতেও যাবে, আবার এ থেকে ইতেও যাবে। একই রকমভাবে বি থেকেও কিছুটা সিতে আসবে, কিছুটা ডিতে আসবে, আর কিছুটা ইতে আসবে। এবার সিতে কতটা প্রয়োজন? 5 একক প্রয়োজন। ডিতে কতটা প্রয়োজন? 5 একক। আর ইতে প্রয়োজন 4 একক। আমি ধরে নিচ্ছি এ থেকে সিতে আমি এক্স একক পাঠাচ্ছি এবং ডিতে পাঠাচ্ছি ওয়াই একক। তাহলে স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতে পারে এ থেকে ইতে তাহলে জেড একক পাঠাচ্ছি। জেড আমি লিখতেই পারি, কিন্তু এক্স ওয়াই জেড 3টে ভেরিয়েবল যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু 2Dতে আমি যে ছবিগুলো আঁকছি সেটা আঁকাতে অসুবিধা হবে। তো সেই জন্য আমরা সবসময় আমাদের যে সিদ্ধান্ত গ্রহণকারী চল, এই চলকের সংখ্যা 2টো রাখারই চেষ্টা করব, আদারওয়াইজ কিন্তু আমরা ছবি আঁকতে পারবো না। তো এবার এক্স আর ওয়াই, তাহলে আর কতটা আমি ইতে পাঠাতে পারবো? খুব সহজ, এতে তো 8 এককের বেশি নেই, তাহলে এক্স আর ওয়াই তো আমি পাঠিয়ে দিয়েছি, তাহলে আর অবশিষ্ট যতটা থাকবে সেইটাই আমি ইতে পাঠিয়ে দেবো। তার বেশি তো পাঠাতে পারবো না এবং তার কমও পাঠাবো না। কেন কম পাঠাবো না? খেয়াল করো, সি ডি এবং ইতে টোটাল চাহিদা কত? 5, 5, 10 আর 4, 14। আর এ এবং বিতে টোটাল উৎপাদন কত হয়েছে? 8 আর 6, 14। তার মানে কিছুটা যদি আমি এতে রেখে দিই তাহলে কোনো একটা কারখানা কোনো একটা জায়গায় ডিপোতে কম পড়ে যাবে মাল, সুতরাং পুরোটাই ক্লিয়ার করে দিতে হবে। তাহলে 8 একক ছিল, সেখান থেকে বেরিয়ে গেছে এক্স প্লাস ওয়াই একক, বাকি যে অবশিষ্টটা পড়ে থাকবে সেটাই আমি ইতে পাঠিয়ে দিলাম। এবার সিতে এক্স একক অলরেডি পৌঁছে গেছে, প্রয়োজন কতটা? আর 5 মাইনাস এক্স একক, সেটা আসবে বি থেকে। আবার এখানে প্রয়োজন কত? 5 মাইনাস ওয়াই একক, সেটা আসবে কোথা থেকে? বি থেকে। আর এখানে কতটা প্রয়োজন? এখানে প্রয়োজন হচ্ছে 4 মাইনাস 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই একক, এটা প্রয়োজন। এটা একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। 4 মাইনাস 8 প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। অন্যরকমভাবে ভাবতে পারো, কিভাবে না, বি এর কাছে 6 একক ছিল আর আমি
বি থেকে অলরেডি 5 মাইনাস এক্স 5 মাইনাস ওয়াই পাঠিয়ে দিয়েছি, তাহলে বাকিটাই আমি ইতে পাঠাবো। তাহলে সেই ক্যালকুলেশনটা যদি করতাম, তাহলে 6 মাইনাস 5 মাইনাস এক্স মাইনাস 5 মাইনাস ওয়াই এরকম লিখতাম। আচ্ছা, এখানে দেখো একটা ভুল হয়েছে, বিয়োগটা আমি করতে গিয়ে 2 লিখেছিলাম, এটা অ্যাকচুয়ালি 4। তো এবার দেখো ক্যালকুলেশনটা কি আসছে, 6 মাইনাস 5 প্লাস এক্স মাইনাস 5 প্লাস ওয়াই। তাহলে 5 5 10, 6 মাইনাস 10 মানে 4, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 দুটোই কিন্তু ইকুয়াল। তোমরা যেইভাবেই করো না কেন এই জিনিসটাই আসবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস 4 এটাই কিন্তু আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি কিভাবে এবার এই বাঁধা গোষ্ঠীগুলোকে লিখব, তাই তো? আচ্ছা, ছকের মাধ্যমে খরচগুলো লেখা আছে, আমি লিখছি। মনে করি এ ও বি কারখানা থেকে সিডিই ডিপোতে দ্রব্যটি পাঠাতে যে টাকা খরচ হয়, তাহলে এই জেড এর ভ্যালু কত হবে? জেড ইকোয়ালস টু কত? দেখো, এ থেকে সিতে পাঠাতে 160 টাকা খরচ হয় 1 একক পাঠাতে। আমি পাঠাচ্ছি কত? এক্স একক, তাহলে 160 এক্স। আচ্ছা, বিতে পাঠাতে কত খরচ হয়? সরি, এ থেকে ডিতে পাঠাতে কত খরচ হয়? 100। আমি পাঠাচ্ছি কত? ওয়াই একক। আর ইতে পাঠাতে খরচ হয় 150। আমি পাঠাচ্ছি কতটা? 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা একটা খরচ, এ থেকে সিডিইতে পাঠানোর খরচ। এবার বি থেকে সিডিইতে পাঠাতে কত খরচ হয়? বি থেকে সিতে পাঠাতে 100 টাকা খরচ হয়, পাঠাচ্ছি এক্স মাইনাস 5 মাইনাস এক্স। ডিতে পাঠাতে খরচ হয় 120 টাকা, 5 মাইনাস ওয়াই। আর ইতে পাঠাতে খরচ হয় 100 টাকা, এটা আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস 4। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে এক্স ওয়াই দিয়ে একটা রিলেশন বেরিয়ে আসবে। 160x প্লাস 100y (1200) মাইনাস 150x মাইনাস 150y প্লাস 500 মাইনাস 500x প্লাস 600 minus 120y plus 100x plus 100y minus 400। ঠিক আছে, এবার এক্স গুলোকে এক জায়গায় রাখবো, ওয়াই গুলোকে এক জায়গায় রাখবো, রেখে আমি ক্যালকুলেশনটা কমপ্লিট করব। তো আলটিমেটলি যেটা আসলো সেটা হচ্ছে, দেখো 10x মাইনাস 70y প্লাস 1900। তো আমি 10টা কমন নিতে পারি, এখান থেকে আসবে x মাইনাস 7y প্লাস 190। ঠিক আছে, তো এইটা গেল আমাদের বিষয়াত্মক অপেক্ষক। এবার আমাদের বাধা গোষ্ঠীগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। তো বাধা গোষ্ঠীটা কীরকম আসবে? বাধা গোষ্ঠীগুলো কিন্তু বেশ সহজ। কীরকম, যে এই যে টার্মগুলো এখানে নির্দিষ্ট কোনো বাধা গোষ্ঠী তো সেভাবে বলা নেই, কিন্তু এই যে টার্মগুলো আমরা পেলাম এক্স ওয়াই 8 মাইনাস এক্স প্লাস ওয়াই, এরা কেউই কিন্তু
ঋণাত্মক হতে পারবে না, প্রত্যেকেই কিন্তু পজিটিভ, সুতরাং প্রত্যেকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার আকারে সাজিয়ে পাই। কি পাচ্ছি? আমাকে তো মিনিমাইজ করতে হবে, তাহলে মিন বা মিনিমাইজও লিখতে পারো। মিন জেড ইকুয়ালস টু 10 ইন্টু এক্স মাইনাস 7y প্লাস 190 যখন বাধা গোষ্ঠী হবে, কি হবে? x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন ইকুয়ালস টু 0, 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 8, ঠিক আছে? তারপরে 5 মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, বা এক্স লেস দেন ইকুয়ালস টু 5। আবার পাবো, আচ্ছা এগুলো চাইলে নাম্বারিং করতে পারো। 5 মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, বা ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5। আর একটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, বা এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 4। এবারে এই অসমীকরণগুলোকে আমি সমীকরণ আকারে প্রকাশ করব, ঠিক আছে? বাধা গোষ্ঠীর অসমীকরণগুলিকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই। বাধা গোষ্ঠীর অসমীকরণগুলিকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই। কি পাবো? x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, x প্লাস y ইকুয়ালস টু 8, x ইকুয়ালস টু 5, y ইকুয়ালস টু 5, x প্লাস y ইকুয়ালস টু 4। কটা সমীকরণ? 1 2 3 4 5 6। এবার লেখচিত্রের সাহায্যে 1 থেকে 6 পর্যন্ত সমীকরণকে প্রকাশ করে পাই। তো আমি এবার লেখচিত্রগুলো অঙ্কন করছি। দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ আগেরটাই যেমন এঁকেছিলাম তেমনই এঁকে নেব। x ইকুয়ালস টু 0 মানে y অক্ষ, y ইকুয়ালস টু 0 মানে x অক্ষ, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা x ইকুয়ালস টু 5 একটা আছে, y ইকুয়ালস টু 5 একটা আছে, তাই তো? মানে এটা আমাদের x ইকুয়ালস টু 5, ধরো x ইকুয়ালস টু 5 সরলরেখা। কি বলা হচ্ছে? x লেস দেন ইকুয়ালস টু 5, তাহলে লেস দেন ইকুয়ালস টু 5 মানে x ইকুয়ালস টু 0 বসালে সেটা লেস দেন ইকুয়ালস টু স্যাটিসফাই করছে, তার মানে এটা 0-র দিকে হবে, টুয়ার্ডস অরিজিন। নেক্সট y ইকুয়ালস টু 5, সেটা কোন দিকে হবে? অ্যারোটা সেটাও হবে x অক্ষের দিকে, সরি হ্যাঁ x অক্ষের দিকে, অর্থাৎ অরিজিনের দিকে হবে। আচ্ছা আর একটা সমীকরণ কি আছে? x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, আর একটা আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা। তার মানে x বাই 8 y বাই 8, এর স্থানাঙ্কগুলো ফার্স্ট আগে লিখে নিই। 5, 0
আর এটা হচ্ছে 0,5। এই সমীকরণটা থেকে কি পাবো, x/8, তার মানে 8,0 0,8। এটা যদি 5 আর ধরে নিচ্ছি ধরো এটা আমাদের 8, এখানে একটু বড় নেওয়া হয়ে গেছে, সুতরাং আর একটু বাড়াতে হবে সরল রেখাটা। ধরে নিচ্ছি এটা আমাদের 8, তাহলে 8,0 আর 0,8 নাম দিয়ে দেবো আগের মতোই। এটার নাম দিচ্ছি A, এটার নাম B, এই ইন্টারসেকশনের নাম C, এটা ধরো D, এটা আমাদের E। তাহলে CD কে যুক্ত করে বর্ধিত করে দেবো, হলো CD সরলরেখা। দেখো এই দুটো বিন্দুতে এরা পরস্পরকে ছেদ করেছে, এটার নাম দিয়ে দাও ধরো D1 আর E1, এরকম নাম দিলাম আমি। আর ঠিক এর প্যারালালি আর একটা সরলরেখা আসবে, সেটা হচ্ছে x + y = 4। x + y = 4, যেহেতু এটা 5 তাহলে 4টা ভেতরের দিকে হবে। ধরো এই দুটো বিন্দু, এই মোটামুটি একটা আন্দাজে সমান্তরাল করেই আঁকার চেষ্টা করলাম। তো এটা হয়ে গেল আমাদের 4,0 আর 0,4, ঠিক আছে। এই বিন্দু দুটোর নাম দিয়ে দিই, ই পর্যন্ত দিয়েছি, তাহলে এটা F আর এটা আমাদের G। এবার দেখতে হবে যে D সরলরেখার অ্যারোটা কোন দিকে হবে। দেখা যাক কি ছিল আমাদের, x + y <= 8। তাহলে এখানে 0 0 বসালে কি হবে, 0 <= 8, তার মানে টুয়ার্ডস অরিজিন, তাহলে এটা হবে অরিজিনের দিকে অ্যারো। আর আরেকটা কি আছে, x + y > 4, তাহলে 0 বসালে 0 > 4 সত্যি নয়, তাহলে 0-র দিকে হবে না, অ্যারোগুলো হবে 0-র উল্টো দিকে। তাহলে এই সরলরেখার অ্যারো আসবে ভেতরের দিকে, আর এই সরলরেখার অ্যারো যাবে বাইরের দিকে, ঠিক আছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের কার্যকর সমাধান অঞ্চল হবে এই দাগ দেওয়া অঞ্চলটা। আমি রেখাঙ্কিত অঞ্চলটি আমাদের কার্যকর সমাধান অঞ্চল। তাহলে কি লিখবো, লেখচিত্র থেকে পাই কার্যকর সমাধান অঞ্চল A, D1, E1, B, G, ঠিক আছে। এবার D1 আর B1 এই দুটো স্থানাঙ্ক আমাদের জানা নেই, তাহলে D1 আর B1 কোথা থেকে শুরু করেছি, আচ্ছা এখানে একটা F হবে, GF, ঠিক আছে। তাহলে D1 আর E1 এর স্থানাঙ্ক কি করে পাবো, এটা কি ছিল, x + y = 8 আর এটা x + y = 4। খেয়াল করে দেখো এই যে সরলরেখাটা, এই সরলরেখায় সবসময় x = 5, তাহলে এখানে x = 5 হবে। তাহলে x + y = D 8 সমীকরণে x = 5 বসিয়ে পাই, কিভাবে, 5 + y = 8 বা y = 3। সুতরাং D1 = 5,3। আবার x + y = 8 সমীকরণে y = 5 বসিয়ে পাই, সেক্ষেত্রে কি পাবো, x = 3। সুতরাং E1 =
3,5। তাহলে এই দুটো বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, একটা হচ্ছে 5,3 আর একটা হচ্ছে 3,5। ক্লিয়ার? তাহলে সব স্থানাঙ্কগুলো পাওয়া গেল। তাহলে আগের মতোই আমি চার্ট করব বিন্দু আর জেড এর মান। বিন্দুগুলো কি কি? ও স্থানাঙ্ক 0,0। আচ্ছা, ও বিন্দুতে এখানে আসছে না, সরি, ও বিন্দু নেওয়ার দরকার নেই। আমার বিন্দুগুলো আসবে এ, D1, E1, বি, জি এবং এফ। ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক কত? 5,0। D1 বিন্দুর স্থানাঙ্ক আমি পেলাম 5,3, E1 এর 3,5, বি এর স্থানাঙ্ক 0,5, জি এর স্থানাঙ্ক 0,4, এফ এর স্থানাঙ্ক 4,0। আমাদের কি করতে হবে? জেডটাকে কিন্তু মিনিমাইজ করতে হবে, তাই তো? মানে যেটার ভ্যালুটা সব থেকে কম হবে সেটাই আমাদের ভ্যালু হবে। আচ্ছা, জেড ইকুয়ালস টু আমরা কী পেয়েছি? 10 ইন্টু, আরেকবার দেখে নাও, 10 ইন্টু এক্স মাইনাস 7y প্লাস 190। তাহলে জেড ইকুয়ালস টু 10 ইন্টু এক্স মাইনাস 7y, 7 ইন্টু 0 প্লাস 190। তার মানে 10 ইন্টু 195। ঠিক আছে, আবার জেড ইকুয়ালস টু, আমি 10 দিয়ে গুণ করছি না, এক্স মাইনাস, তার মানে 5 মাইনাস 7y, 7 ইন্টু 3 প্লাস 190। আচ্ছা, 190 প্লাস 5, 195, 195 মাইনাস 21 কত আসবে? 4, 7, 174। নেক্সট জেড ইকুয়ালস টু 10 ইন্টু এক্স মাইনাস, অর্থাৎ 3 মাইনাস 5 ইন্টু 7 ইন্টু 5 প্লাস 190, অর্থাৎ 193 মাইনাস 35, 193 মাইনাস 35, 10 ইন্টু অর্থাৎ এটা আসবে 158। একটু ক্যালকুলেশন করো, আমি করছি, তোমরাও একবার রিচেক করবে, ঠিক আছে? যদি মনে হয় কোথাও ভুল আছে জানাবে এবং ঠিকও করে নেবে। 0 মাইনাস 7 ইন্টু 5 প্লাস 190, তার মানে 190 মাইনাস 35, 190 থেকে 30 বাদ দিলে কত থাকে? 160, 160 মাইনাস 5, 160 মাইনাস 5 মানে হচ্ছে 155। আচ্ছা, জেড ইকুয়ালস টু 10 ইন্টু 0 মাইনাস 7 ইন্টু 4 প্লাস 190, অর্থাৎ 190 মাইনাস 28, 190 মাইনাস 20 মানে 170, 170 থেকে 8 বাদ গেলে 162। 10 ইন্টু 4 মাইনাস 7 ইন্টু 0 প্লাস 190, অর্থাৎ 10 ইন্টু 194। তাহলে সব থেকে কম ভ্যালু কোথায় এলো? সব থেকে কম ভ্যালু কিন্তু এলো বিতে, 155 ইন্টু 10, অর্থাৎ বি বিন্দুতে এলো সব থেকে কম ভ্যালু 0,5। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি যে এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে তাহলে 5। তাহলে এ কারখানা থেকে সি কারখানায় কোনো মালই কিন্তু যাবে না, তাই তো? এ কারখানা থেকে সি কারখানায় কোনো মালই যাবে না, ডিতে গিয়ে পৌঁছবে, বি থেকে সিতে যাবে, পুরোটাই বি থেকে সিতে যাবে। তাহলে এইভাবে ডিস্ট্রিবিউশনটা করলে আমার কস্টটা সব থেকে কম পড়বে, বুঝতে পেরেছো? তাহলে সমাধানটা কিন্তু হবে, অপটিমাল সলিউশন হবে এইটা, বি হবে আমাদের অপটিমাল সলিউশন। বোঝা গেল? এবার দেখো কিছু অঙ্ক তোমাদের
রৈখিক প্রোগ্রাম বিধি আকারেই সাজানো আছে। লেখচিত্র অঙ্কন করে প্রান্তিক বিন্দুগুলো নির্ণয় করতে বলেছে, কখনো বলেছে প্রান্তিক বিন্দুতে সমস্যার সমাধান বার করো। 9 নম্বরের অঙ্কটাতেই দেখো আছে, ধরা যাক রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো এটা, লেখচিত্রের সাহায্যে দেখাও যে সমস্যাটির কোনো কার্যকর সমাধান অঞ্চল নেই। এই লেখচিত্রটা যদি অঙ্কন করো তাহলে দেখতে পাবে এই যে আমরা একটা বদ্ধ ক্ষেত্র পাচ্ছি, অ্যারোগুলো মোটামুটি একই দিকে, এমন একটা এরিয়া আমরা পাচ্ছি যেখানে কিনা সমস্ত কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই হচ্ছে। এবার এইখানে যদি এমন হতো যে এই এটা কি জিএফ যে সরলরেখা বা এফ যে সরলরেখা, তার অ্যারোগুলো 0-র দিকে, এবং এই যে সিডি ডিই সরলরেখার অ্যারোগুলো হতো বাইরের দিকে, তাহলে কিন্তু কোনো কার্যকর সমাধান অঞ্চল আমরা পেতাম না, তাই তো? তাহলে এরকমই একটা ছবি আমাদের এই 9-এর অঙ্কটার ক্ষেত্রে দেখবে আসবে, যে একটা অ্যারো 0-র দিকে আর একটা অ্যারো এমনভাবে 0-র উল্টো দিকে আছে যাতে কিনা মাঝে কোনো কমন এরিয়া নেই। 10 নম্বরের অঙ্কে আছে, লেখচিত্রের সাহায্যে নিচে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটিকে সমাধান করো। অবম, জেড এবং শর্ত সাপেক্ষে এইটা। এবার এটা ছবি আঁকবে, ছবি এঁকে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ আমাদের কর্নার পয়েন্টগুলো প্রান্তিক বিন্দু বার করে সেই বিন্দুতে এক্স ওয়াই জেড এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এবার এই সেম জিনিসগুলোই হয়তো আরও একটু বড়োভাবে বা বড় বড় অঙ্ক একটু দেখতে মনে হবে অনেক বড়, কিন্তু জিনিসটা একই, মানে এখানে আলাদা করে কিন্তু বলার কিছু আর নেই, সিস্টেম একই। এই একই সিস্টেমে আমাদের বাকি অঙ্কগুলো হবে, তো তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো, ঠিক আছে? বাকি সমস্ত অঙ্কগুলো, কারণ এতগুলো অঙ্ক তো আমি করে দেবো না, 2টো অঙ্ক দেখিয়ে দিলাম এবং পুরো দেখিয়ে দিলাম। এবার বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করে দেখবে, যদি কোথাও সমস্যা হয়, কোনোটাতে যদি রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা তৈরি করতে সমস্যা হয় বা সমাধান করতে সমস্যা, বা যে কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এলপিপিতে আমি আর অঙ্ক করাবো না, এই মোটামুটি এই কয়েকটা যা ভিডিওতে আমি এই 2টো অঙ্ক করালাম, এই 2টো অঙ্কই করাচ্ছি। এবার তোমাদের যেগুলোতে প্রবলেম হবে সেগুলো আমি আবার আলোচনা করে দেবো, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি।